আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনজির এবং আমি ফারিয়া শারমিন। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। ভাষণে ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে নির্বাচনের মাত্র ২ দিন আগে দেয়া এই ভাষণের মাধ্যমে জাতিকে চূড়ান্ত দিক নির্দেশনা দেয়া হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম। ফলাফলের বেশিরভাগ রাতের মধ্যেই পাওয়া যাবে বললেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসাথে গণনা হবে এবং ভোটের দিন ব্রিফিং হবে মোট ৪ বার। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে পরিচালনা করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ইসির সিনিয়র সচিব আখতার হোসেন। শাকিলা করিম ও বিপুল দেব রায়কে সঙ্গে নিয়ে আব্দুর রহিমের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সোমবার সকাল 7:30টায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচার। চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। এরই মধ্যে দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের বেশিরভাগই রাতের মধ্যে পাওয়ার প্রত্যাশা ইসি মোহাম্মদ সানাউল্লাহর। আমাদের অভিজ্ঞতা কি বলে, বেশিরভাগ ফলাফলই হয়তো দেখা যাবে মাঝরাতের মধ্যে পেয়ে গেছি আমরা, ডিস্টেন্ট কিছু সেন্টার ছাড়া, যেগুলো আসতে হয়তো একটু সময় লাগে। পরের দিন সকালবেলায় এই প্রত্যেকটা কেন্দ্রে যেটা আনঅফিসিয়াল ফলাফল আগে ডিক্লেয়ার করা হয়েছে, এটা ফর্ম 18-তে লিপিবদ্ধ করে প্রার্থী বা তার এজেন্টের উপস্থিতিতে রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন। সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে গেজেট পাবলিশ হবে। ইসি সচিব জানান, উৎসবমুখর পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতার সবসময় দ্বার খোলা রেখেছি। আপনারা আমাদের তথ্য নিন, তথ্যকে সবার জন্য প্রকাশ করেন। আমরা ভালো একটা কিছুর দিকে অবশ্যই এগিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা জয়ী হবই। নির্বাচন উপলক্ষে 12 তারিখ ভোর 6টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত সব স্থল বন্দরের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। মব করে কোনো কেন্দ্রে সিল মারার ঘটনা ঘটলেই ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝুঁকিপূর্ণ 24,000 কেন্দ্র বডি অন ক্যামেরার পাশাপাশি থাকবে ড্রোন। সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের ফুট পেট্রোল মহড়া অনুষ্ঠিত হয়েছে। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ভোটের বাকি আর একদিন, রাজধানী জুড়েই নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। মহড়ার অংশ হিসেবে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে যৌথ বাহিনী। পুরো এলাকায় চালানো হয় ফুট পেট্রোল। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটার, প্রার্থী সহ সবার নিরাপত্তায় কাজ করার কথা জানান তিনি। নির্বাচন আচরণবিধি যে আইনের যে সর্বোচ্চ প্রয়োগটা, সেটা আমরা করব। যেটা আমরা নির্বাচনের আগের দিন মহড়া করে থাকি, সেই মহড়াটা কিন্তু আমরা আজকেই করছি এবং এইটা চলমান থাকবে প্রতিদিনই। আমরা প্রতিদিনই মাঠে আমরা টহলরত অবস্থায় আছি। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, মব করে কোনো কেন্দ্রে সিল মারার ঘটনা ঘটলেই ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট ইট হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। এদিকে নির্বাচনের ছুটিতে ফাঁকা হচ্ছে রাজধানী। তবে বাড়ি ফিরতে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের। এখনো গাড়ি পাচ্ছি না, ভাড়া নিতে আছে 300 করে। ভাড়া বেশি চাচ্ছে, কথাই করছে না। 1000 চাচ্ছে নাটোর যাতে, আগে ছিল আইসি আসার দিন 200 টাকা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।
বিভিন্ন জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও বাংলাদেশের নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। সকালে রাজধানীর একটি হোটেলে ব্রিফিংয়ে পর্যবেক্ষক দলের প্রধান জানান, সারা দেশে তাদের 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক কাজ শুরু করেছেন আজ। তিনি বলেন, ইইউ অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীরাও নির্ভয়ে ভোট দিতে পারবেন। এবারে নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের 2 শতাধিক পর্যবেক্ষক কাজ করবেন। Crucial elections. The European Union has sent the biggest electoral observation mission to these elections, and all over we will have more than 200 people dispatched to different places with a center here in Dhaka, but in all the cities, all the regions. ধর্মকে ব্যবহার করে মিথ্যাচার করছে জামায়াত, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পরিবেশ ভালো আছে জানিয়ে 12 তারিখ সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। দলের নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিনের অভিযোগ, নিশ্চিত পরাজয়ের মুখে একটি দল দেশের বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনা সহ জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তার। রুদ্র রফিকের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচন ঘিরে ধর্মের অপব্যবহার করছে জামাত ইসলামী। এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ, সেটা নির্বাচনের অনুকূলে ছিল। আর এবার আপনার চেক এন্ড ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স এমন ভাবে আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি। অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজের এনার্জি হচ্ছে। মানুষের উপর যদি আমরা আস্থা থাকি, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়। দুপুরে গুলশানে বিএনপি নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। অভিযোগ করেন, একটি দল নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এটি অত্যন্ত পীড়াদায়ক যে স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে। তাহলে চিন্তা করুন দেশব্যাপী দলটি কি করছে, এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন মাহাদি আমিন। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাআল্লাহ আমাদের বিজয় অবশ্যম্ভাবী। রুদ্র রফিক, RTV, ঢাকা। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক আলোচনার সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আলোচনা সমালোচনা বেশ জমে উঠেছে। আমি আছি চট্টগ্রাম 10 সংসদীয় আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিভিন্ন রাজনৈতিক দলের যারা বর্তমানে আছেন, সেই রাজনৈতিক দলের প্রার্থীরা যেখানেই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছে, তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আগামী নির্বাচন আমাদের ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে, আমাদের তারেক রহমান স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে। এবারের নির্বাচন সারা বিশ্বে এবং যারা পরিদর্শক হিসেবে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশের এবারে নির্বাচন দেখতে আসবে, নিরপেক্ষ হিসেবে কাজ করবে। আমি আশা করি এই সরকার একটা নতুন পরিবেশ সৃষ্টি করে যাবে ভবিষ্যতে প্রজন্মের জন্য। আগামী নির্বাচনটা সকলে চাইতেছে, আমিও চাইতেছি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হোক। তবে প্রশাসন চেষ্টা করতেছে নিরপেক্ষভাবে নির্বাচনটা জনগণকে উপহার দেওয়ার জন্য। আগামী নির্বাচন সুন্দর সুস্থ পরিবেশে হবে আমাদের আশা।
দর্শক, হ্যাপিকাও চায়ের আড্ডায় নির্বাচন আজ এই পর্যন্ত। নির্বাচনের সর্বশেষ আপডেট পেতে আপনারা সবাই RTVর সাথেই থাকুন। 2025 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে 13তম। 182টি দেশের মধ্যে 100 এর স্কেলে বাংলাদেশের স্কোর 24, যা বৈশ্বিক গড় স্কোরের চেয়ে অনেক নিচে। সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণার সূচক 2025 প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সে সময় সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, গত বছরের চেয়ে এবার বাংলাদেশের 1 পয়েন্ট উন্নতি হলেও সামগ্রিক র্যাঙ্কিংয়ে পিছিয়েছে 1 ধাপ। 2024 সালে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 14তম। ইফতেখারুজ্জামান আরও বলেন, জুলাই আন্দোলনের পর দুর্নীতি কমার বদলে সরকারের ব্যর্থতায় বেড়েছে। বছরে যে আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার, এবং আমি আমার নিজের মনের কথাই আপনারা বলেছেন। আমাদের এই সরকারের কাছ থেকে আমি রিপিট করছি, এমন কোনো প্রত্যাশা জন্য যে 1.5 বছরে মিল্ক অ্যান্ড হানি উইল বি ফ্লোয়িং, এমন না যে তারা স্বর্গরাজ্য করে দুর্নীতিমুক্ত দেশ করবে, রাষ্ট্র সংস্কার সম্পন্ন করবে। দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড, ওইটা প্রত্যাশা ছিল না। দুইটার ভিত্তি স্থাপন করতে পারবে, দৃষ্টান্ত স্থাপন করে দুইটা জিনিস করার সুযোগ ছিল, তাদের দায়িত্ব ছিল। শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দ্বারা রাজধানীর লালমাটিয়া এলাকায় একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন। দর্শক, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিবাদন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অতি তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিক ও ভবিষ্যৎ নির্ধারক মুহূর্তে। আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তার সাথে জুলাই জাতীয় সনদের উপর গণভোট। সারা জাতির বহু বছরের আকাঙ্ক্ষার দিন। আমি গভীর শ্রদ্ধা ও বিনম্রতার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এবং স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামের সাফল্যের পর আজ আবার গণতান্ত্রিক উত্তরণের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আপামর জনগণের, বিশেষ করে জুলাইয়ের যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন এই গণভোট কোনোটিই সম্ভব হতো না। সমগ্র জাতি তাই তাদের কাছে চিরঋণী। প্রত্যেক জাতির জীবনে এমন কিছু দিন আসে যার তাৎপর্য থাকে সুদূর প্রসারী, যেদিন নির্ধারিত হয় রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা, গণতন্ত্রের চরিত্র এবং স্থায়িত্ব ও আগামী প্রজন্মের ভাগ্য। আগামী পরশু ঠিক তেমনি একটা দিন, যেদিন দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই মিলে নতুন সরকার গঠনের নির্বাচন করব এবং পাশাপাশি গণভোটের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করব। ইতিমধ্যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শেষ হয়ে গেছে। এখন আমাদের সবার সিদ্ধান্ত নেওয়ার পালা। এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত একজন নাগরিক হিসেবে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ভাগ করে দেওয়াকে আমি আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব মনে করছি। প্রথমেই গভীর সন্তোষ ও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করতে চাই, এবারের নির্বাচনকে ঘিরে সার্বিক প্রচারণা পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। মত আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো সংযম দেখিয়েছে। প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। এই পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি, এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল। এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতিটি সদস্যকে।
আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। তবে এই শান্তিপূর্ণ পরিবেশের মাঝেও আমাদের হৃদয়ে গভীর বেদনার ছায়া রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এবং প্রচার প্রচারণাকালে সংঘটিত কয়েকটি সহিংস ঘটনায় আমরা কিছু মূল্যবান প্রাণ হারিয়েছি। এই সহিংসতা আমাদের জাতীয় বিবেককে নাড়িয়ে দিয়েছে। গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্যই গ্রহণযোগ্য নয়। প্রিয় দেশবাসী, এবারের নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যা এ যাবৎকালের যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। স্বতন্ত্র সহ মোট প্রার্থীর সংখ্যা 2000-এরও বেশি। আগের জাতীয় নির্বাচনগুলোতে এর চেয়ে বেশি প্রার্থী প্রায় কখনোই দেখা যায়নি। প্রিয় দেশবাসী, এবারের নির্বাচন শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয়, এটি একটি গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ আমরা দেখেছি, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ। রাজপথের সেই দাবি আজ আপনাদের ব্যালটের মাধ্যমে উচ্চারিত হতে যাচ্ছে। তাই এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। এই নির্বাচনের মাধ্যমে আমরা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, একই সাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ কোন পথে এগোবে। আমরা কি একটা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে পারবো, নাকি আবারও পুরনো ক্ষমতা কেন্দ্রিক ও অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাব? এই প্রশ্নের উত্তর দেবে গণভোট। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। প্রিয় দেশবাসী, আজ আমি বিশেষভাবে কথা বলতে চাই আমাদের তরুণ ভোটার ও নারী ভোটারদের সঙ্গে। আপনারাই সেই প্রজন্ম যারা গত 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। আপনারা বড় হয়েছেন এমন এক বাস্তবতায় যেখানে ভোটের মুখোশ ছিল কিন্তু ভোট ছিল না, ব্যালট ছিল কিন্তু ভোটার ছিল না। এই দীর্ঘ সময়ের বঞ্চনা ও অবদমনের সবচেয়ে বড় মূল্য জাতিকে প্রতিদিন দিতে হয়েছে। তবু আপনারা আশা ছাড়েননি, অন্যায়ের সামনে মাথা নত করেননি। আন্দোলনে, প্রতিবাদে, চিন্তায় ও স্বপ্নে আপনারা একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা লালন করেছেন। আজ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। বিশেষ করে আমাদের নারীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সবকটি গণ আন্দোলন, পরিবার থেকে রাষ্ট্র, সবখানেই শক্তি হয়ে দাঁড়িয়েছেন। নারীরাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। নারীরাই এই দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বৈদেশিক মুদ্রা আয়ের শক্ত ভিত, ক্ষুদ্র ঋণ, কুটির শিল্প, নারী উদ্যোক্তা, এই শব্দগুলোর পেছনে আছে পরিবর্তনের গল্প, পরিবার ও সমাজে স্বাবলম্বী হবার গল্প। আপনারা ঘরে, রাজপথে সমানভাবে সংগ্রাম করেছেন, সন্তানদের ভবিষ্যৎ আগলে রেখেছেন, সমাজকে টিকিয়ে রেখেছেন, অথচ রাষ্ট্রীয় সিদ্ধান্তে নিজেদের মত প্রকাশের সুযোগ থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন। এই নির্বাচন আপনাদের জন্য এক নতুন সূচনা। আর আমাদের তরুণরা, যাদের স্বপ্ন, মেধা ও শক্তি আগামী বাংলাদেশের ভিত্তি, এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নিরাপত্তার জবাব দেবে, বাধাহীন ফেসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনো দিন হারাতে দেবে না। প্রিয় নাগরিকবৃন্দ, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সম্পন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ব্যাপকভাবে দায়িত্বে রাখা হয়েছে, যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা যায়। আমি গভীরভাবে বিশ্বাস করি তারা সকলেই ঈমান, দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠায় উজ্জীবিত হয়ে তাদের উপর অর্পিত মহান দায়িত্ব সুষ্ঠু ও সুচারুরূপে পালন করবেন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রথমবারের মতো সারা দেশে ব্যাপক পরিসরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা শরীরের সাথে সেঁটে রাখা ক্যামেরা ব্যবহার করছেন। নিরাপত্তা ও নজরদারিতে ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে। এসব ব্যবস্থার একমাত্র লক্ষ্য ভোটাররা যেন নির্ভয়ে, নিশ্চিন্তে ও সম্মানের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার জন্য আমরা কিছু ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছি। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী আমাদের ভাই বোনেরা দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশগ্রহণ করতে পারছেন। এটি আমাদের গণতন্ত্রের পরিসরকে আরও বিস্তৃত করেছে। আমাদের এই নতুন অভিজ্ঞতা অন্যান্য দেশে প্রচলনের জন্য ইতিমধ্যে কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে এবং আমাদের অভিজ্ঞতার প্রতিটি ধাপ তারা পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে দেশে অবস্থানরত সরকারি কাজে নিয়োজিত ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে বা কারাগারে থাকা যোগ্য নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। এটি প্রমাণ করে রাষ্ট্র কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই এগোতে চায়। ভোটাধিকার কারো দয়া নয়, এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। কেউ যেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায়। রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, একটি ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ বা সহিংসতাপূর্ণ নির্বাচন শেষ পর্যন্ত কারো জন্যই মঙ্গল বয়ে আনে না, বরং দেশের সর্বনাশ ডেকে আনে। যারা জনগণের মতামত উপেক্ষা করে শক্তি ও অনিয়মের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছে, তারা সবাই শেষ পর্যন্ত জনগণের আদালতে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হয়েছে। প্রিয় দেশবাসী, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, জনগণের আস্থাকে দুর্বল করা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, সতর্ক থাকুন, দায়িত্বশীল থাকুন, যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও সত্য। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয়, সন্দেহ সৃষ্টি করেছিল, তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। জনগণকে বিভ্রান্ত করতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আপনারা সকল প্রকার অপপ্রচার থেকে নিজেদের মুক্ত রাখুন। তথ্য যাচাইয়ের জন্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন। নির্বাচন বন্ধু হটলাইন 333 এতে ফোন করে সঠিক খবর জেনে নিন। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। প্রিয় দেশবাসী, আমরা একটি ঐতিহাসিক নির্বাচন থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে।
24-এর গণঅভ্যুত্থান আমাদের এই সুযোগ এনে দিয়েছে। যখন আমরা ভেবেছিলাম আরেকটি প্রহসনের নির্বাচনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো 5 বছর, তখনই আমাদের সন্তানরা হুঙ্কার দিয়ে ভেঙে ফেলেছে গোলামের জিঞ্জির। সহস্রাধিক প্রাণের বিনিময়ে আজকের এই দিনটি আমরা পেয়েছি। অভ্যুত্থানের দিনগুলো এখনো আমাদের স্মৃতিতে টাটকা। দেয়ালের লিখনগুলো এখনো সারা দেশের দেয়ালে দেয়ালে জলজল করছে। দেয়ালে দেয়ালে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রাফিতির মাধ্যমে লিখেছিল তাদের মনের কথাগুলো। সেখানে তারা বলেছে পরিবর্তনের কথা, সংস্কারের কথা। জুলাই সনদ কোনো দলের একক ইশতেহার নয়। দীর্ঘ 9 মাস 30টিরও বেশি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে। এই আলোচনায় অনেক প্রস্তাবের পক্ষে বিপক্ষে দীর্ঘ মতবিনিময় শেষে রাজনৈতিক দলগুলো এতে স্বাক্ষর করেছে। এই সনদ জাতির ভবিষ্যৎ পথ চলার এক ঐতিহাসিক দলিল। গণঅভ্যুত্থানের চেতনা, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার একটি সুস্পষ্ট দিক নির্দেশনা। এই সনদের মাধ্যমে আমরা সংস্কার সমূহ বাস্তবায়নের অঙ্গীকার করেছি। তবে রাজনৈতিক স্থিতিশীলতা, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন, শাসন ব্যবস্থায় জবাবদিহিতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং সমাজে সম অধিকার নিশ্চিতকরণ, এসবের সফল বাস্তবায়ন এককভাবে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামত। কারণ একটি জাতীয় রূপান্তর কখনোই একক সিদ্ধান্তে বা একক শাসনের মাধ্যমে টেকসই হয় না। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি। পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই। তাই দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়াই হলো গণতান্ত্রিক পথের মূল ভিত্তি। এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারেন। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। এর প্রভাব থাকবে বহু প্রজন্ম জুড়ে। এই ভোটের মাধ্যমেই আপনারা জানিয়ে দেবেন আপনারা জুলাই সনদের প্রস্তাবিত সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কিনা। আপনাদের সিদ্ধান্তে নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে, শাসন ব্যবস্থা কোন কাঠামোয় গড়ে উঠবে এবং একটি নতুন বাংলাদেশ কিভাবে তার গণতান্ত্রিক ও মানবিক রূপ লাভ করবে। এই গণভোটে আপনার একটি ভোট শুধু একটি কাগজে দেওয়া সিল নয়, এটি আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার পরিবারের নিরাপত্তা এবং দেশের আগামী দিনের দিক নির্দেশনা নির্ধারণ করবে। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন তার প্রভাব পড়বে শিক্ষা, কর্মসংস্থান, ন্যায় বিচার, গণতন্ত্র এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে। এটি এমন একটি মুহূর্ত যেখানে নাগরিক হিসেবে আপনার দায়িত্ব ও অধিকার এক বিন্দুতে এসে মিলিত হয়েছে। আমি তাই আপনাদের সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই ভোট দেন, নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন। আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা, সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি। ভয় নয়, আশা নিয়ে, উদাসীনতা নয়, দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয়, ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমে আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে জানে। আপনার ভোটে রচিত হবে গৌরবময় আগামী বাংলাদেশের ইতিহাস। প্রিয় দেশবাসী, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রিয় দেশবাসী, আপনারা দলে দলে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।
আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। দেশের চাবি আপনার হাতে, সেই চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন। আল্লাহ আমাদের তৌফিক দেন। প্রিয় দেশবাসী, আসুন উৎসবমুখর নির্বাচন বাস্তবে রূপায়িত করে এই দিনটিকে ইতিহাসের স্মরণীয় দিন হিসেবে প্রতিষ্ঠিত করে রাখি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি ও সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হচ্ছে। বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 22 ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য নেওয়ার জন্য 17 ফেব্রুয়ারির দিন নির্ধারণ করা হয়। গেল বছর 2300 কোটি টাকার বীমা অর্জন করেছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। একই সাথে 1200 কোটি টাকারও বেশি বীমা দাবি পূরণ করেছে প্রতিষ্ঠানটি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ভবন মিলনায়তনে আয়োজিত মোটিভেশন ব্যবসা পর্যালোচনা ও দাবি পরিশোধ অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন। অনুষ্ঠানে গেল বছর ভালো প্রিমিয়াম নিয়ে আসা কর্মকর্তাদের বিশেষ সম্মাননা জানানো হয়। কোম্পানির ফান্ডে 7,000 কোটি টাকা রয়েছে জানিয়ে উন্নত সেবার কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বলেও জানান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।